আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি ২৬ তোমাদেরকে মিনার একাডেমির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। তোমরা অবশ্যই ভালো আছো। আমরা আজকে এসএসসি হায়ার ম্যাথের গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার, তোমাদের শর্ট সিলেবাসের বীজগণিতের একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টারের এমসিকিউগুলো নিয়ে আলোচনা করব। তোমরা জানো এই যে তোমাদের এসএসসিতে সবচেয়ে বেশি হায়ার ম্যাথে যেটা প্রবলেম তোমরা ফেস করো সেটা হচ্ছে এমসিকিউতে সময়ের বিষয়টা। আমরা আজকের ক্লাসটা করলে এসএসসি হায়ার ম্যাথের চ্যাপ্টার 2 এর প্রত্যেকটা এমসিকিউ আমরা ভালোভাবে শেষ করতে পারবো ইনশাল্লাহ। আমরা কথা না বলে বাড়িয়ে আমাদের ক্লাস শুরু করতেছি। আমরা আজকে যেটা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে বীজগাণিতিক রাশি। চ্যাপ্টারটার নাম হচ্ছে বীজগাণিতিক রাশি। এখান থেকে প্রথম যে প্রশ্নটা আসে সেটি হচ্ছে, তোমরা একটু খেয়াল করো, নিচের কোনটি বহুপদী? নিচের কোনটি বহুপদী? একটু খেয়াল করো, নিচের কোনটি বহুপদী, এই টাইপের একটা প্রশ্ন হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অবশ্যই জানো বহুপদী জিনিসটা কি। বহুপদী জিনিসটা হচ্ছে কোনো চলকের পাওয়ার যদি ঋণাত্মক বা ভগ্নাংশ না হয় তাহলে ওই বীজগাণিতিক রাশিটাকে আমরা বহুপদী বলতে পারবো। আবার এটা মনে করিও না বহুপদ হলে বহুপদী হয়। যেমন s² প্লাস এক্স ইনভার্স 1 প্লাস 5, এখানে কয়টা পদ ভাই? এখানে 3টা পদ। এটা কখনো বহুপদী হবে না। বহুপদীর সংজ্ঞাটা এরকম না এই যে একাধিক পদ হলে বহুপদী। তোমরা একটু খেয়াল করো, এখানে পদ হচ্ছে 3টা, কিন্তু এটা বহুপদী না। বহুপদীর সংজ্ঞাটা হচ্ছে এটা, যদি কোনো চলকের পাওয়ার ঋণাত্মক বা ভগ্নাংশ হয় তাহলে এটা বহুপদী নয়। ঋণাত্মক বা ভগ্নাংশ হলে বহুপদী নয়, বাকি ক্ষেত্রে বহুপদী হয়। যদি আমি তোমাকে বলি s² প্লাস এক্স প্লাস 5, তাহলে এখানে পদ কয়টা? এখানে পদ 3টা, এটা বহুপদী। এবং এখানে প্রত্যেকটা পদ বহুপদী। আবার যদি আমি তোমাকে বলি √2x - 4, এটা কি বহুপদী? না, এটা বহুপদী নয়। কেন বহুপদী নয়? কারণটা হচ্ছে, একটু খেয়াল করো, 2x - 4 হোল টু দি পাওয়ার হাফ, এখানে পাওয়ারটা কি ভাই? ভগ্নাংশ। যদি কোনো চলকের পাওয়ার কি হয়? ঋণাত্মক বা ভগ্নাংশ হয় তাহলে ওই বীজগাণিতিক রাশি বহুপদী নয়। কমন একটা প্রশ্ন তোমাদের আসবে, নিচের কোনটি বহুপদী? তাহলে আমরা একটু খেয়াল করি বহুপদী হলে কি হয়। একটু খেয়াল করো, অপশন থাকবে এখানে। অপশন দেখো, ক নাম্বার অপশনে থাকবে এক্স প্লাস এক্স ইনভার্স 1, ক নাম্বার অপশনে থাকবে এক্স ডিভাইডেড বাই 3 প্লাস 4/x, ঘ নাম্বার অপশনে থাকবে দেখো s² প্লাস 4/x, ঘ নাম্বারে থাকবে এক্স প্লাস x/7। একটু খেয়াল করো, তাহলে এখানে দেখো তো প্রথম অপশনে এখানে চলকের পাওয়ার ঋণাত্মক, এটা বহুপদী নয়। এখানে দেখো 4/x, তার মানে হচ্ছে 4 ইন্টু এক্স ইনভার্স 1। তোমরা জানো 1/x সমান এক্স ইনভার্স 1, তাহলে এটাও বহুপদী নয়। এখানে দেখো, এখানে একই অবস্থা 4x ইনভার্স 1, এটাও বহুপদী নয়, তাহলে বহুপদী এটা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে তোমরা ক্লিয়ার বুঝতে পেরেছো বহুপদী হওয়ার জন্য কন্ডিশনটা কি। বহুপদী হওয়ার জন্য কন্ডিশন হচ্ছে চলকের পাওয়ার ধনাত্মক পূর্ণ সংখ্যা হতে হবে। চলকের পাওয়ার ধনাত্মক পূর্ণ সংখ্যা হতে হবে। আর চলকের পাওয়ার ঋণাত্মক বা ভগ্নাংশ হলে এই ক্ষেত্রে সেটা বহুপদী না। একদম ক্লিয়ার একদম। তোমরা অবভিয়াসলি এই প্রশ্নের আনসারটা তোমরা করতে পারবে, আশা করি সবাই পারবে। দ্বিতীয় কথাটা হচ্ছে, যদি বলা হয় নিচের কোনটি বহুপদী নয় তাহলে তুমি খুঁজবে কি? চলকের পাওয়ার ঋণাত্মক বা ভগ্নাংশ। চলকের পাওয়ার ঋণাত্মক বা ভগ্নাংশ। ওকে, দ্বিতীয় নাম্বার প্রশ্ন যেটা আসে সেটা ভেরি ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে কোনটি সমমাত্রার বহুপদী? কোনটি সমমাত্রার বহুপদী? সমমাত্রার বহুপদী। একটু খেয়াল করো, কোনটি সমমাত্রার বহুপদী? সমমাত্রার বহুপদী। একটু খেয়াল করো তো, সমমাত্রা বলতে কি বুঝি? যে বহুপদীর প্রত্যেকটি পদের মাত্রা সমান। যেমন a² প্লাস ab প্লাস b², এখানে প্রথম পদের মাত্রা 2, দ্বিতীয় পদের মাত্রা 2, তৃতীয় পদের মাত্রা 2, অর্থাৎ এই বীজগাণিতিক রাশির প্রত্যেকটি পদের মাত্রা সমান, এই জন্য এটাকে বলা হয় সমমাত্রার বহুপদী। এখন যদি আমি তোমাকে বলি a - b প্লাস c, এটা কি সমমাত্রার বহুপদী হবে? অবভিয়াসলি সমমাত্রার বহুপদী হবে। কেন সমমাত্রার বহুপদী হবে? প্রথম পদের মাত্রা 1, দ্বিতীয় পদের মাত্রা 1, তৃতীয় পদের মাত্রা 1, অর্থাৎ প্রত্যেকটি পদের মাত্রা সমান। একটু খেয়াল করো,
এখানে মাইনাস এখানে প্লাস, অনেকেই পরীক্ষার হলে কনফিউজড হয়ে যাবা, তোমরা মনে করবা এটা মাইনাস এটা প্লাস, এই কারণে হয়তো এটা বহুপদী নাও হতে পারে। না ভাই, আমি এখানে স্পষ্ট কথা বলছি। কি কথা বলছি বলেন তো? চলকের পাওয়ারের কথা বলছি। এখানে আমার মাঝখানের চিহ্নটা প্লাস মাইনাস, এটা কোনো ফ্যাক্ট না, এগুলো দিয়ে পদ বোঝায়। যদি কোনো জিনিসকে আমরা একটা কাজ করি যোগ বিয়োগ আকারে লিখিতে, সেটা পদ হয়, সেটা পদ হবে। কিন্তু এই প্লাস মাইনাসের উপর ডিপেন্ড করে এটা বহুপদী বা বহুপদী নয় এরকম কোনো কোয়েশ্চন আসবে না, বা হওয়ার সুযোগও নাই। আমাদের স্পষ্ট কথাটা, একদম ফ্রেশ কথাটা, যে কথাটা একদম ক্লিয়ার করে বলছি, সেটা হচ্ছে চলকের পাওয়ার। কার পাওয়ার? চলকের পাওয়ার। ক্লিয়ার? এই চলকের পাওয়ারটা কি হতে পারবে? ঋণাত্মক বা ভগ্নাংশ হতে পারবে না। ঋণাত্মক বা ভগ্নাংশ হতে পারবে না। ঋণাত্মক বা ভগ্নাংশ হতে পারবে না, এটাই একটু খেয়াল করো। ঋণাত্মক বা ভগ্নাংশ হতে পারবে না, সোজা কথা। ঋণাত্মক বা ভগ্নাংশ হতে পারবে না, সোজা কথা। ঋণাত্মক বা ভগ্নাংশ হতে পারবে না। প্রিয় শিক্ষার্থীরা, খুব সুন্দরভাবেই বুঝে ফেলছি, সেটা হচ্ছে কোনটা বহুপদী আর কোনটা বহুপদী নয়। তোমরা এই টাইপের যতগুলো এমসিকিউ আছে সবগুলো করতে পারবে ইনশাআল্লাহ। এবার আমরা দ্বিতীয় টাইপের, এটা হচ্ছে আমাদের প্রথম টাইপের এমসিকিউ। এবার দ্বিতীয় টাইপের এমসিকিউগুলো একটু খেয়াল করো। দ্বিতীয় টাইপের এমসিকিউ তোমাকে বলা হবে, এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা বলা হবে, একটা বহুপদী দেওয়া থাকবে, একটা বীজগাণিতিক রাশি দেওয়া থাকবে, সেটার স্ট্যান্ডার্ড ফর্ম কি, আদর্শ আকারটা কি। বা এখানে আদর্শ আকার বলতে বোঝায় এখানে সাজাই ফেলা, বড় মাত্রা থেকে ছোট মাত্রায় সাজাই ফেলা। যেমন একটা জিনিস আমি লিখলাম 7x⁴ প্লাস 8x³ প্লাস 5s² প্লাস 4x প্লাস 10। এটা একটা বীজগাণিতিক রাশি এবং একটা বহুপদী। এখানে কয়টা চলক ইউজ করা হয়েছে? একটা চলক ইউজ করা হয়েছে, শুধু এক্স ইউজ করা হয়েছে, চলক এক্স। এখানে কয়টা পদ? 1 2 3 4 5, 5টি পদ। এখানে পদ হচ্ছে 5টি, চলক হলো একটি। হ্যাঁ, এখানে চলকের সর্বোচ্চ পাওয়ারটা কত? 4/। চলকের সর্বোচ্চ পাওয়ারটা কত? 4। তো চলকের সর্বোচ্চ পাওয়ারটাকে আমরা ঘাত বা মাত্রা বলে থাকি। কমন একটা এমসিকিউ আসে, এরকম একটা বীজগাণিতিক রাশি দেওয়া থাকবে, সেই বীজগাণিতিক রাশি থেকে তোমাকে মাত্রা কত বের করতে বলবে। ভাই বলেন, এই বীজগাণিতিক রাশিটা সাজানো আছে কিনা? আছে। তাহলে এটার স্ট্যান্ডার্ড ফর্ম এটাই। যদি সাজানো না থাকতো তাহলে আমাকে সাজাতে হতো। কিভাবে সাজাবো? ঘাতের দিক থেকে আমরা সাজাবো, ঘাত বড় ছোট এভাবে সাজাবো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, একটু খেয়াল করো। তাহলে এটার মাত্রা কত? এটার মাত্রা হচ্ছে 4। এটার মাত্রা হচ্ছে 4। অর্থাৎ মাত্রা কি জিনিস ভাই? এখন তো তোমাদের পরীক্ষায় সংক্ষিপ্ত প্রশ্ন আছে, তোমরা জানো। এখন বেসিক যদি তোমরা ভালোভাবে ক্লিয়ার না করো, এবং বেসিকগুলোর উপর ডিপেন্ড করে তুমি এইচএসসিতে যে হায়ার ম্যাথ পড়বা, এটা এসএসসির বেসিকগুলো খুবই ইম্পর্টেন্ট লাগবে তোমার। এই কারণেই লাগবে, কারণ তুমি এখানে যে জিনিসগুলো ভালোভাবে ক্লিয়ার করছো, সেটার উপর বেসিক বা বেস করে তুমি ইন্টারের ম্যাথটাকে ভালোভাবে ফিল করে বুঝতে পারবা। একটু খেয়াল করো। তাহলে মাত্রা কত ভাই? 4। মাত্রা কত? 4। তাহলে এখানে পদ সংখ্যা কত ভাই? একটু খেয়াল করো, পদ সংখ্যা কত? পদ সংখ্যা হচ্ছে 5। কয়টা পদ? 5টা পদ। এবং তোমাকে যদি বলি এখানে এই 5টা পদের মধ্যে মুখ্য পদ কোনটা? কয়টা পদ? 5টা পদ। মুখ্য পদ, মুখ্য পদ হচ্ছে ওই পদকে বলা হয়, মুখ্য পদ হচ্ছে ওই পদকে বলা হয় যেই পদের চলকের পাওয়ার সর্বোচ্চ, চলকের পাওয়ার মাত্রা সর্বোচ্চ। এখানে কোন পদের চলকের পাওয়ার সর্বোচ্চ? বা এই পদের চলকের পাওয়ার সর্বোচ্চ, এটা হচ্ছে 7x⁴। এই কারণে এটাকে মুখ্য পদ বলা হবে। এটাকে কি পদ বলা হবে? মুখ্য পদ। তাই ভাই মুখ্য পদ কত? 7x⁴। ক্লিয়ার? এরপরে মুখ্য পদের এই যে সহগটা আছে এটাকে বলা হয় মুখ্য সহগ। এই সহগটাকে বলা হয় মুখ্য সহগ। তাহলে মুখ্য সহগ কত ভাই? মুখ্য সহগ হচ্ছে 7। এরপর হচ্ছে ধ্রুবপদ। এরপর হচ্ছে কি পদ? ধ্রুবপদ। হোয়াট ইজ ধ্রুবপদ? ধ্রুবপদ কি? ধ্রুবপদ হচ্ছে চলক বর্জিত পদ, চলক ছাড়া পদ, চলক বাদ দিয়ে যে পদ, সেটাকে বলা হয় ধ্রুবপদ। এখানে দেখো 5টা পদ, 1 2 3 4 5। 5টা পদের মধ্যে প্রত্যেকটা পদে চলক আছে, কিন্তু এই পদটাতে কি নাই? চলক নাই। কারণ এই বীজগাণিতিক রাশিটাতে চলক এক্স। তাহলে 10-এর পাশে এক্স নাই, এই জন্য এটা চলক বর্জিত পদ, চলক ছাড়া পদ। এই জন্য এই পদটাকে বলা হয় ধ্রুবপদ। ধ্রুবপদ 10।
প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আশা করি বুঝতে পেরেছো আমি কি বলতে চাইছি। এরকম একটা বীজগাণিতিক রাশি দেওয়া থাকবে, এখান থেকে তোমার 5টা কোয়েশ্চেন করা হবে। 1 নাম্বার বলবে মাত্রা কত, 2 নাম্বার বলবে পদের সংখ্যা কত, 3 নাম্বার বলবে মুখ্য পদ কত, 4 নাম্বার বলবে মুখ্য সহগ কত, 5 নাম্বার হচ্ছে ধ্রুবপদ। তাহলে তোমরা সাজানো থাকলে, আবার অনেকে এটা মনে করি না ফার্স্টেরটা লিখছে, এটা সাজানো আছে এই জন্য ফার্স্টেরটা, যদি সাজানো না থাকে তুমি সাজা লিখবে, ঠিক আছে? তাহলে তোমরা বুঝতে পেরেছো কিভাবে আমরা একটা বীজগাণিতিক রাশি থেকে পদ সংখ্যা, মুখ্য পদ, ধ্রুবপদ, মুখ্য সহগ এগুলো বের করছি। তোমরা অবশ্যই তোমরা ভালো করে বুঝছো। এটা হচ্ছে আমার টাইপ 2। এরপর আসো টাইপ 3, যেটা খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে, একদম খুব বেশি আসে, যেটাকে বলবো সেটা হচ্ছে ভাগশেষ নির্ণয়। তোমার একটা বহুপদী দেওয়া থাকবে, যেমন পি অফ এক্স polynomial of x equals to 2s square plus 5x plus 7। তোমাকে বলা হবে p of x কে x minus 1 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত। ভাগশেষ কত কাকে দিয়ে ভাগ করলে? x minus 1 দিয়ে ভাগ করলে। তাহলে এখন যেটা ভাজক, যেটা দিয়ে ভাগ করি আমরা সেটাকে কি বলি? ভাজক বলি। আর যাকে ভাগ করি তাকে কি বলি? ভাজ্য বলি। এখানে বীজগাণিতিক রাশিটা হচ্ছে কি, 1 মিনিট তোমরা দেখো, এখানে পি অফ এক্স হচ্ছে ভাজ্য আর x minus 1 হচ্ছে ভাজক। যেটা দিয়ে ভাগ করা হবে আমরা সরাসরি সেটাকে 0 ধরবো। x minus 1 equals to 0, x equals to 1। এই x এর ভ্যালুটা যদি আমি সরাসরি এখানে বসাই দিই, আমার বহুপদীটাতে বসাই দিই, তাহলে যে রেজাল্টটা আমরা পাবো, যে মানটা পাবো, সেটা হচ্ছে কি? ভাগশেষ। একদম সিম্পল কথা। এই ভাগশেষ বের করা একদম সিম্পল এবং খুব সহজ এবং পরীক্ষায় আসে, ঠিক আছে? তোমরা যে অর্ধবার্ষিক পরীক্ষাটা দিবা, তোমরা সেখানেও পাবে একটা বহুপদী দেওয়া থাকবে, সে বহুপদী থেকে কীভাবে ভাগশেষ নির্ণয় করা হয় একদম সিম্পল। কীভাবে নির্ণয় করবে? যে এইটা দিয়ে ভাগ করা হবে তাকে 0 ধরবে, যারা x minus 1 দিয়ে ভাগ করছি, তাহলে x minus 1-কে 0 ধরো, তো x equals to কত? 1। x equals to কত? 1। এই x এর ভ্যালুটা আমি কোথায় বসাই দিব ভাই? এখানে বহুপদীতে বসাই দিব। তাহলে বসাই দিই ভাগশেষ। দেখো ক্লিয়ার? ভাগশেষ। তাহলে x এর জায়গায় কত বসাবো? 1। 1 বসাইলে কত হয়? তো এখানে যতগুলো x আছে ওখানে x 1 বসবে, 2 × 1 স্কোয়ার প্লাস 5 × 1 প্লাস 7। তাহলে কত হয় ভাই? 2 + 5 + 7, তাহলে কত হয়? 14। তাহলে ভাগশেষ 14। এখন তুমি খেয়াল করো তো, ভাগশেষ কত? 14। একদম সিম্পল ভাই, ইজিলি তুমি ভাগশেষ বের করতে পারো। এখান থেকে আরেকটা প্রশ্ন হয়, সেটা কীরকম জানেন? একটা বহুপদী দেওয়া থাকবে এরকম, p of x equals to x plus s square plus ax plus 6। তোমাকে বলা হলো p of x কে x minus 1 দিয়ে ভাগ করলে ভাগশেষ 10 হয়। তাহলে a সমান কত? এই প্রশ্নটা দেখো, p of x equals to s square plus ax plus 6 equals to 6 হলে p of x কে x minus 1 দিয়ে ভাগ করলে ভাগশেষ 10 হয়। তাহলে এর মান কত? একদম সিম্পল কথা ভাই। অনলাইন ক্লাস নেওয়া আসলেই খুবই একটা কষ্টের বিষয়, কারণ সামনে স্টুডেন্ট থাকে না। হ্যাঁ, সব মিলে আমাদের মনোযোগ ধরে রাখাও অনেক কষ্ট। তারপরেও তোমাদের জন্য কষ্ট করে যাচ্ছি যেন তোমরা অর্ধবার্ষিক পরীক্ষা ভালো করতে পারো। এই টাইপের একটা প্রশ্ন আসে, সেই প্রশ্নটা আমরা কীভাবে সলভ করব? আমাদের ভাগশেষ দেওয়া আছে। তাহলে এই ক্ষেত্রে আমাকে যে জিনিসটা করতে হবে একটু খেয়াল করো, সেটা হচ্ছে দেখো আমার কত দিয়ে ভাগ করবো? x minus 1 দিয়ে। তো যাকে দিয়ে ভাগ করবো তাকে কি ধরবো? x minus 1 equals to কী হবে? x minus 1 equals to 0 হবে। তাহলে x equals to 1। x equals to কত? 1। একটু খেয়াল করো। তো এখন আমি p of x equals to s square plus ax plus 6, তো ভাগশেষ কত হবে?
বাকশেষ হচ্ছে পি অফ ওয়ান, তো ওয়ান বসাইলে কত হয়, ওয়ান স্কোয়ার প্লাস এ ইন্টু ওয়ান প্লাস সিক্স। তো এই পি অফ ওয়ান কত দেওয়া আছে ভাই, 10, কত দেওয়া আছে 10, বাকশেষ কত দেওয়া আছে 10 প্রশ্ন। তো এটার ভ্যালু হচ্ছে কত 10 ইকুয়ালস টু 1 আর 6 যোগ করলে 7 প্লাস এ, তাহলে এ ইকুয়ালস টু 10 মাইনাস 7, সুতরাং এ ইকুয়ালস টু 3। ওকে, এই টাইপের একটা প্রশ্ন আসবে, হ্যাঁ তোমরা এটা ক্লিয়ার করে ফেলবে। তাহলে বাকশেষ আইটেম থেকে দুই টাইপের প্রশ্ন হয়, একটা বাকশেষ নির্ণয় করতে হবে, আরেকটা হচ্ছে একটা আননোন জিনিস দেওয়া থাকবে, ওখান থেকে বাকশেষ দেওয়া থাকবে, তোমাকে আননোন জিনিসটার মান বের করতে হবে। অর্থাৎ বীজগাণিতিক রাশিতে একটা আননোন রাশি থাকবে, যেমন এখানে আননোন হচ্ছে এ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, খুবই ইম্পর্ট্যান্ট একটা এমসিকিউ। এবার আরেকটা বিষয় নিয়ে কথা বলি, সেটা হচ্ছে উৎপাদক। হোয়াট ইজ উৎপাদক, যেটাকে ইংরেজিতে বলা হয় ফ্যাক্টর। এই ফ্যাক্টর জিনিসটা আসলে কি, তুমি একটু খেয়াল করো, ফ্যাক্টর জিনিসটা আসলে কি। ধরো আমি 6-এর ফ্যাক্টর বের করব, তাহলে 6কে কী দিয়ে ভাগ করা যায়, 1 দিয়ে ভাগ করা যায়, 2 দিয়ে ভাগ করা যায়, 3 দিয়ে ভাগ করা যায়, 6 দিয়ে ভাগ করা যায়। এই যে সকল উপাদান 1, 2, 3, 6 এগুলোকে বলা হয় 6-এর ফ্যাক্টর বা উৎপাদক। ভাই এটা দিয়ে কী বুঝলাম, এটা দিয়ে একদম সিম্পল একটা জিনিস বুঝলাম। দেখো ভাই, 1কে যদি আমি 1 দিয়ে যদি 6কে ভাগ করি, আমি এভাবে যাচ্ছে, তাহলে বাক্সের 0। আবার যদি আমি 2 দিয়ে 6কে ভাগ করি, তাহলে হয় কত 3, 6, 0। আমি যদি 3 দিয়ে ভাগ করি 6কে, তাহলে এখানে হবে 2, 6, 0। আমি যদি 6কে 6 দিয়ে ভাগ করি, সিক্সকে 6 দিয়ে ভাগ করি, 1, 6, 0। তো ভাই এই যে দেখো 1, 2, 3, 6, এই চারটি উপাদান 6-এর ফ্যাক্টর বা উৎপাদক। তাহলে কী হইল ভাই, উৎপাদক হয়ে কী হইল, উৎপাদক হয়ে বিশাল একটা কাজ হইল। কী হইল সেটা হচ্ছে, এই উৎপাদকগুলি দিয়ে যখন আমি 6কে ভাগ করলাম, অলওয়েজ সর্বদা আমরা বাক্সের শূন্য পেলাম। তাহলে ভাই আমরা এখান থেকে কী শিখলাম, যদি কোনো একটা বীজগাণিতিক রাশির একটা উৎপাদক দেওয়া থাকে, তাহলে ওই উৎপাদক দিয়ে আমি যদি বাক্স করি, বাক্সের শূন্য হবে, বাক্সের কী হবে, শূন্য হবে। ধরো আমি তোমাকে যদি বললাম, একটু খেয়াল করো, পি অফ এক্স ইকুয়ালস টু এ এস স্কোয়ার প্লাস 4x প্লাস 10। পি অফ এক্সের একটি উৎপাদক, একটু খেয়াল করো, উৎপাদক x-1 হলে এ সমান কত। ভাই এখন কথাটা একটা, তাহলে আমি একদম ক্লিয়ারলি এখান থেকে ক্লিয়ার করতে পারছি, সেটা হচ্ছে x-1 দিয়ে যদি আমি পি অফ এক্সকে ভাগ করি, বাক্সের শূন্য হবে, সোজা কথা। এই যে দেখেন 3 কার উৎপাদক, 6-এর উৎপাদক, 3 দিয়ে 6কে ভাগ করলে বাক্সের শূন্য। তো এখন বলছে কি, পি অফ এক্সের উৎপাদক হচ্ছে কি x-1, পি অফ এক্সের উৎপাদক কি x-1, একদম সিম্পল কথা। তাহলে x-1 দিয়ে যদি আমি পি অফ এক্সকে ভাগ করি, অবভিয়াসলি বাক্সের শূন্য হবে, সোজা কথা। আর তুমি মনে রাখতে পারো, কোনো একটা জিনিস যদি উৎপাদক হয়, সেই উৎপাদক দিয়ে যদি আমি কাউকে ভাগ করি, বাক্সের শূন্য হবে, একদম সিম্পল কথা। এবং আমাকে অনেক সময় এটাও হইতে পারে, এই যে এটা উৎপাদক প্রমাণ করো, তাহলে আমি বাক্সের শূন্য পাবো। এখন বাক্সেস কীভাবে নির্ণয় করা হয় সেটা তো আমরা জানি। বাক্সেস কীভাবে নির্ণয় করা হয় সে জানেন না? বাক্সেস কীভাবে নির্ণয় করা হয়, বাক্সেস নির্ণয় করা হয়, যাকে দিয়ে ভাগ করা হবে তাকে 0 ধরা হবে, ওই এক্সের যে রেজাল্ট আসবে সেটা এখানে বসে দিলে বাক্সেস হবে। এখন আমরা জানি এটা যেহেতু উৎপাদক, বাক্সের শূন্য, একদম সোজা কথা। এর আগের যে প্রবলেমটা আমি সলভ করছিলাম, তোমরা অবশ্যই দেখেছো, সেটা হচ্ছে বাক্সেস দেওয়া ছিল, বাক্সেস 10 হলে এর মান কত। এখন বাক্সেস দেওয়া নাই, কিন্তু বাক্সেস পক্ষান্তরে আবার দেওয়া আছে। কীরকম, ওই x-1 একটা উৎপাদক বলাতে এটা দেওয়া নাই আর দেওয়া আছে একই কথা। ভাই আপনাকে বলা হলো এই বিধবা নারীর সাথে তোমার কিসের সম্পর্ক, তখন তুমি কি বুঝবা ভাই? তোমাকে কি স্পেসিফিকলি এই নারী সম্পর্কে, তার হাজব্যান্ড সম্পর্কে কিছু বলতে হবে? তোমাকে কি বলতে হবে তার হাজব্যান্ড মারা গেছে? বলতে হবে না। আমি তো স্পষ্ট করে বলছি, এই বিধবা নারীর সাথে, বিধবা নারী কী হয়, কখন একটা নারী বিধবা হয়, তার হাজব্যান্ড মারা গেলেই তো বিধবা হয়। তো এই জায়গায় আমাকে স্পেসিফিকলি তার হাজব্যান্ড মারা গেছে, এত সালে তার হাজব্যান্ড গাড়ি অ্যাক্সিডেন্ট বা কোনো একটা কাজ হয়ে মারা গেছে, এই কথাটা আমাকে বলতে হবে না। আমি একটা কথা বলে দিলাম, বিধবা নারী, তার সাথে তোমার সম্পর্ক কী, তাহলে তুমি বুঝে ফেলছো এই নারীর হাজব্যান্ড মারা গেছে, তার কারণে স্যার এটাকে বিধবা নারী বলছে। যখন কোনো একটা জায়গায় তোমাকে বলা হবে পি অফ এক্সের একটি উৎপাদক
এক্স মাইনাস ওয়ান, সেক্ষেত্রে আবার আপনাকে বলতে হবে না এটার বাক্সের শূন্য, আপনাকে বুঝে ফেলতে হবে যেটা উৎপাদক সেটা দিয়ে কোনো একটা বহুপদীকে বা বীজগাণিতিক রাশিকে ভাগ করলে বাক্সের শূন্য আসবে, সোজা কথা। তো এখন দেখো এই প্রবলেমটা আমরা কীভাবে সলভ করব। প্রথমে আমরা লিখব পি অফ এক্সের একটি উৎপাদক এক্স মাইনাস ওয়ান। তাহলে দেখো দেওয়া আছে পি অফ এক্স ইকুয়ালস টু এ এস স্কোয়ার প্লাস বি এক্স, সরি পি অফ এক্স ইকুয়ালস টু এ এস স্কোয়ার প্লাস 4x প্লাস 10। সুতরাং পি অফ এক্স এর একদম সিম্পল কথা, এর উৎপাদক এক্স মাইনাস ওয়ান হলে পি অফ মাইনাস ওয়ান ইকুয়ালস টু 0 হবে, এটা আমরা জানি। সুতরাং পি অফ ওয়ান ইকুয়ালস টু এ ইন্টু ওয়ান স্কোয়ার প্লাস 4 ইন্টু ওয়ান প্লাস 10, বা এটা 0, এটা এ প্লাস 4 প্লাস 10, তাহলে এখানে কি হবে 0 এ প্লাস 14, সুতরাং এ ইকুয়ালস টু মাইনাস 14, এটাই হচ্ছে এর মান। আরেকটা প্রশ্ন আসতে পারে, সেটা হচ্ছে নিচের কোনটি পি অফ এক্সের উৎপাদক। কোনো একটা বহুপদী দেওয়া থাকবে, ধরো এই বহুপদীটা দেওয়া আছে, একটু খেয়াল করো, পি অফ এক্স ইকুয়ালস টু মাইনাস 14 এস স্কোয়ার প্লাস 4x প্লাস 10। তোমাকে বললো পি অফ এক্সের উৎপাদক নিচের কোনটা, ওখানে অপশনে এক্স মাইনাস ওয়ান আছে, ক অপশনে মনে করো। তো তুমি কি করবা, এই এক্সের ভ্যালুটা এখানে বসাই দেখো, এক্সের ভ্যালুটা বসানোর পর যদি 0 আসে তাহলে এটাই উৎপাদক। যেমন আমি যদি এখানে বসাই দেখি পি অফ ওয়ান ইকুয়ালস টু মাইনাস 14 প্লাস 4 প্লাস 10, তাহলে মাইনাস 14 প্লাস 14 ইকুয়ালস টু 0, সুতরাং এটাই আনসার, এক্স মাইনাস ওয়ান তার একটি উৎপাদক। এই টাইপের প্রশ্নও আসতে পারে, ঠিক আছে। আবার উৎপাদক বিশ্লেষণ থেকেও আসতে পারে, সেটা ভিন্ন বিষয়। তাহলে আমরা এখন যে বিষয়টা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে একটা বহুপদী দেওয়া থাকবে, সেটাকে তার একটু উৎপাদক দেওয়া থাকবে, উৎপাদক দেওয়া থাকলে বহুপদীর মধ্যে একটা আননোন থাকবে, সেই আননোনের মানটা কত, অথবা সরাসরি একটা বহুপদী দেওয়া থাকবে, তার উৎপাদক নিচের কোনটি সেটা আমাকে বের করতে হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, খুব ভালোভাবেই তোমরা এটা বুঝতে পেরেছো। এবার আমরা আরেকটা গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে ভগ্নাংশ। একেবারে ইজিলি এখান থেকে একটা প্রশ্ন আসে, সেটা হচ্ছে নিচের কোনটি প্রকৃত ভগ্নাংশ আর নিচের কোনটি অপ্রকৃত ভগ্নাংশ। একদম সিম্পল, খেয়াল করো, ভগ্নাংশ জিনিসটা কি আমরা জানি, ভগ্নাংশ মানে হচ্ছে একটা অনুপাত, ভগ্নাংশ মানে হচ্ছে একটা ভাগ, ভগ্নাংশ মানে হচ্ছে একটা তুলনা। ভগ্নাংশকে আপনি যেভাবে সংজ্ঞায়িত করেন, আমি যদি একটা মেয়েকে সংজ্ঞায়িত করি, এটা বোন হতে পারে, কারো স্ত্রী হতে পারে, কারো মা হতে পারে, আপনি মেয়েটাকে যেভাবে সংজ্ঞায়িত করেন, সিম্পল বিষয়, এটা আপনাকে মাথায় রাখতে হবে, ঠিক আছে। এক মিনিট, দুঃখিত একটু সমস্যা হওয়ার কারণে। তাহলে আমরা বিষয়টা বলতে চাচ্ছি, একটা জিনিসকে আমরা যেভাবে সংজ্ঞায়িত করি সেভাবেই হবে। যদি আমি একটা ভগ্নাংশকে সংজ্ঞায়িত করি তুলনা করে, আমি যদি একটা জিনিসকে সংজ্ঞায়িত করি ভাগ, এইভাবে আসলে বেসিক্যালি আসলে ভগ্নাংশ মানে হচ্ছে তুলনা, একটা লব থাকবে একটা হর থাকবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে যেটা আলোচনা করব সেটা হচ্ছে বীজগাণিতীয় ভগ্নাংশ, যেখানে হর ও লবের পাওয়ার সমান, অথবা লবের পাওয়ার বেশি, তাকে অপ্রকৃত ভগ্নাংশ বলে, অপ্রকৃত ভগ্নাংশ বলে। একটু খেয়াল করো, যদি হরের পাওয়ার বেশি হয়, যদি হরের পাওয়ার বেশি হয়, তাহলে
ওই ভগ্নাংশ প্রকৃত ভগ্নাংশ, ওই ভগ্নাংশ প্রকৃত ভগ্নাংশ। একটু ক্লিয়ার হয়ে গেছে তো? একদম ক্লিয়ার হয়ে গেছে তো? দেখেন, হর ও লবের পাওয়ার সমান অথবা লবের পাওয়ার বেশি হলে অপকৃত। যেমন এক্স স্কোয়ার প্লাস 1 এক্স মাইনাস 1 ইন্টু এক্স মাইনাস 2, এটা কিন্তু অপকৃত ভগ্নাংশ। কেন? হরের মাত্রা 2, লবের মাত্রা 2, হর ও লবের মাত্রা সমান। অথবা এটা এরকম আছে এক্স কিউব মাইনাস 1 এক্স প্লাস 1 ইন্টু এক্স মাইনাস 1। এখন দেখো এখানে হর ও লবের মধ্যে কি, লবের মাত্রা হচ্ছে 3, হরের মাত্রা হচ্ছে 2, হর ও লবের মাত্রা মধ্যে লবের মাত্রা বেশি, তাহলে এই ভগ্নাংশ অপকৃত, এটা অপকৃত। তো এখন তোমার প্রশ্ন আসে নিচের কোনটি অপকৃত ভগ্নাংশ বা নিচের কোনটি প্রকৃত ভগ্নাংশ, এ ধরনের একটা কমন প্রশ্ন আসে। তাহলে এখন আমরা ক্লিয়ার আনসার করতে পারবো পরীক্ষার খাতায়, একদম ক্লিয়ারলি আনসার করতে পারবো। কেন? আমাদের কাছে ওই প্রকৃত অপকৃতর আসল পরিচয়, তার চেহারাটা আমাদের সামনে উন্মোচিত হলো। আমরা খুব ভালো করে লব এবং হরের পাওয়ার চিনি। লব আর হরের পাওয়ার সমান হলে অপকৃত, লবের পাওয়ার বেশি হলে অপকৃত, সোজা কথা। আর হরের পাওয়ার বেশি হলে সেটা প্রকৃত ভগ্নাংশ। ক্লিয়ার? এখন তাহলে আমরা আরেকটা এমসিকিউ শিখে ফেললাম, সেটা হচ্ছে নিচের কোনটি অপকৃত ভগ্নাংশ বা নিচের কোনটি প্রকৃত ভগ্নাংশ। তোমাদের বোরিং লাগতেছে? এই যে জিনিসগুলো যদি আমরা অফলাইনে করতে যাই আমাদের আরও টাইম বেশি লাগবে, কিন্তু তুমি ঘরে বসে একদম অল্প সময় ব্যবহার করে শিখে ফেলতে পারতেছো। কোনো জায়গায় যদি তোমার একটু গ্যাপ আসে বা ভুলে যাও, আবার একটু ভিডিওটা টেনে দেখলে হয়ে গেছে। এত স্মার্ট বিষয়টা দেখো। তাহলে এখন আমরা যেটা বললাম সেটা হচ্ছে কোনটি অপকৃত, সেই কোনটি প্রকৃত সেটা ক্লিয়ার হয়ে গেল। এবার সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে ভাই একটা অপকৃত ভগ্নাংশ দেওয়া থাকবে, বুঝছেন? সেটাকে প্রকৃত করতে হবে। সেটা কীভাবে করব? একদম সিম্পল, সেটা আমি টেকনিকটা শিখিয়ে দিচ্ছি। কারণ তোমার একটা অপকৃত ভগ্নাংশ থাকবে, বলবে নিচের কোনটি প্রকৃত ভগ্নাংশ, এই ধরনের প্রশ্ন হবে আর কি। একটু খেয়াল করো, আমরা একটু অপকৃত ভগ্নাংশ লিখি। এস স্কোয়ার প্লাস 5x আর নিচে হচ্ছে এক্স প্লাস 3। একটু খেয়াল করো, এটা কি প্রকৃত নাকি অপকৃত? অবভিয়াসলি অপকৃত। কেন? হরের লবের পাওয়ার বেশি, লবের পাওয়ার বেশি হলে আমরা আগে থেকেই বলছিলাম এটা অপকৃত। এটাকে প্রকৃত কীভাবে করবো ভাই? একদম ইজি, একটু খেয়াল করেন, টেকনিক একই। আপনি প্রথমে এটা দাগ দিয়ে দিবেন, হর যেটা থাকবে মুখস্থ একদম, হর যেটা থাকবে সেটা লিখে ফেলবেন, এক্স প্লাস 3 লিখে ফেলছেন। এবার ভাই লবের দিকে তাকান, প্রথম কাজ কি? একটা বাঘ চিহ্ন দিয়ে দেওয়া, তারপর হর হুবহু লিখে ফেলা, একদম লিখে ফেলা। লিখার পর এবার লবের দিকে একটু তাকাও তো ভাই, লবে যে চলকটা আছে সেটা কি এস স্কোয়ার, আর আপনার এখানে যে এক্স সেটা কি এক্স। তাহলে এই এক্সের সাথে কত গুণ করলে এস স্কোয়ার হয় ভাই? এক্স গুণ করলে, তাহলে ব্র্যাকেট দিয়ে এটাকে এক্স দেন, এক্স এক্স গুণ করলে এস স্কোয়ার হয়, এক্স 3-র সাথে গুণ করলে 3x হয়। বাই এস স্কোয়ার মিলছে, সোজা কথা। এখানে 3x আসছে কিন্তু আমার আছে কত? 5x। তো প্লাস 2x দিলে তো হয়, ডিভাইডেড বাই এক্স প্লাস 3, এটাই তো। বাই কী কাজ করছি? এখন আমরা অপকৃত ভগ্নাংশকে প্রকৃত করতেছি। একটা অপকৃত ভগ্নাংশ দেওয়া থাকবে, সেটাকে কিভাবে প্রকৃত ভগ্নাংশে নেওয়া যায় সেই কাজটা করতেছি। কিভাবে করছি? প্রথমে একটা বাঘ চিহ্ন দিয়ে দিব, তারপর হরটাকে মুখস্থ লিখব, তারপর লবের সাথে মিলাবো, শেষ। তো লবের সাথে মিলানোর পর আমার কারিশমাটা হবে। এই যে হর আছে, এই হরটা কিন্তু লবের দুইটা পার্ট। এখন আমরা দুইটা পার্ট পাইছি, দুইটা পদ পাইছি, দুইটা পদের সাথে ভাগ অবস্থায় আছে। যেমন এক্স ইন্টু এক্স প্লাস 3-র সাথে ভাগ অবস্থায় আছে, প্লাস 2x-এর সাথেও ভাগ অবস্থায় আছে। তো এখন যদি আমি আলাদা করে দিই তাহলে কি পাচ্ছি? এক্স ইন্টু এক্স প্লাস 3 ডিভাইডেড বাই এক্স প্লাস 3 প্লাস 2x ডিভাইডেড বাই এক্স প্লাস 3। এটা আর এটা কাটাকাটি যাবে, এক্স প্লাস 2x ডিভাইডেড বাই এক্স প্লাস 3। এখন কি প্রকৃত ভগ্নাংশ হয়েছে? হয় নাই তো ভাই। দেখেন না, লবের পাওয়ার কত? এক্সের পাওয়ার 1, এখানে হরের পাওয়ার কত? 1। তাহলে হর এবং লবের ঘাত সমান, হর ও লবের ঘাত সমান হলে আমরা কি বলছিলাম ভাই? এটা অপকৃত ভগ্নাংশ। মনে রাখতে হবে, হর ও লবের পাওয়ার সমান হলে অপকৃত ভগ্নাংশ, হর ও লবের পাওয়ারের মধ্যে লবের পাওয়ার বেশি হলে অপকৃত ভগ্নাংশ। একটু খেয়াল করো, সমান এক্স প্লাস, তাহলে আগের মতো আবার করব, বাক চিহ্নটা দিয়ে দিলাম, এখানে এক্স প্লাস 3 লিখে ফেললাম। এখন আমার লবের দিকে তাকাইলে এখানে 2x, তো আমি এটার সাথে 2 গুণ করে দিলাম, 2 গুণ করলে 2x, উপরেরটা মিলল। আবার 2 3-র সাথে গুণ করলে প্লাস 6, কিন্তু এখানে কিছু আছে নাই, না থাকলে এটা চলে যাওয়ার জন্য ব্যবস্থা করতে হবে, -6।
এক্স প্লাস, একটু খেয়াল করো, 2 ইন্টু এক্স প্লাস থ্রি ডিভাইডেড বাই এক্স প্লাস থ্রি মাইনাস 6 ডিভাইডেড বাই এক্স প্লাস থ্রি। এটা কাটাকাটি গেলে এক্স প্লাস 2 মাইনাস 6 বাই এক্স প্লাস থ্রি। তাহলে এই ভগ্নাংশটির, একটু ভালো করে খেয়াল করো, এক্স স্কোয়ার প্লাস 5x ডিভাইডেড বাই এক্স প্লাস থ্রি ভগ্নাংশটির প্রকৃত ভগ্নাংশ এটা। এখন পরীক্ষা আসলে পারবেন একটি অপ্রকৃত ভগ্নাংশের প্রকৃত ভগ্নাংশ, যেটাকে আমরা আংশিক ভগ্নাংশ বলে থাকি। আবার এটা দেখো, এই ভগ্নাংশটির আংশিক ভগ্নাংশ এটাকে বলা যাবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে তোমরা বুঝতে পেরেছো ভগ্নাংশর কাহিনীটা। ভগ্নাংশর কাহিনীটা কি, এখানে কোনটা প্রকৃত কোনটা অপ্রকৃত এই টাইপের একটা প্রশ্ন আসবে। আবার অপ্রকৃত একটা ভগ্নাংশ দেওয়া থাকবে, সেটা থেকে প্রকৃত ভগ্নাংশে রূপান্তর করতে হবে। তোমরা আশা করি বুঝতে পেরেছো আমার কথাগুলো। এরপরের টাইপে আমরা যাচ্ছি। এখানে অনেকগুলো ইম্পর্টেন্ট এমসিকিউ আছে। আমি যে এমসিকিউগুলো এখানে আলোচনা করতেছি, তোমরা পরীক্ষায় দেখবা, অর্ধবার্ষিক পরীক্ষা যদি তোমাদের না হয়ে থাকে, এখনও যদি অর্ধবার্ষিক পরীক্ষা না হয়, তাহলে তোমরা অর্ধবার্ষিক পরীক্ষার আগে এই ভিডিওটা অবশ্যই দেখে ফেলবা, তোমাদের বন্ধুদেরকেও দিয়ে দিবা। এখান থেকে মাস্ট বি দ্বিতীয় চ্যাপ্টার থেকে যে এমসিকিউগুলো হয় সবগুলো এখান থেকে আসবে ইনশাআল্লাহ। দেখো, আমরা এখন যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমার এখন যেটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে একটা আংশিক ভগ্নাংশ দেওয়া থাকবে। ঠিক আছে, একটা আংশিক ভগ্নাংশ দেওয়া থাকবে। আংশিক ভগ্নাংশ করার সিস্টেম হচ্ছে 5টা। তার মধ্যে 1 নাম্বার যে নিয়মটা আছে, হরের উৎপাদক একঘাত পুনরাবৃত্ত না হলে, এই জিনিসটা যখন দেওয়া থাকবে সেখান থেকে আমরা এ বি সি আননোন যেই অজানা যে রাশিগুলো দিই এগুলো কীভাবে বের করবো। যেমন দেখো, এক্স প্লাস থ্রি ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়ান, এক্স মাইনাস টু, এক্স মাইনাস থ্রি, এই উৎপাদকটা দেওয়া আছে, এই ভগ্নাংশটা দেওয়া আছে। তো এটাকে উদ্দীপক হিসাবে এভাবে দিল, এ বাই এক্স মাইনাস ওয়ান প্লাস বি বাই এক্স মাইনাস টু প্লাস সি বাই এক্স মাইনাস থ্রি। একদম ক্লিয়ার। দেখো, এই তিনটা জিনিস দেওয়ার পর তোমাকে বললো হলে এ সমান কত, বি সমান কত, সি সমান কত, এই তিনটা মান তোমাকে বের করতে হবে। তুমি কীভাবে বের করবে? একদম শর্টকাট। কী বের করবে প্রথমে ভাই? এ। কী বের করবে? এ। তো এ ইকুয়ালস টু, একটু খেয়াল করো, এর নিচে যেটা আছে সেটাকে এখান থেকে বাদ দিয়ে দাও, বাদ দিয়ে বাকিটা লিখো। লিখলে কত হয়? এক্স প্লাস থ্রি এক্স মাইনাস টু ইন্টু এক্স মাইনাস থ্রি। এবার কাকে বাদ দিচ্ছেন ভাই? এক্স মাইনাস ওয়ান, তাকে জিরো ধরেন। এক্স মাইনাস ওয়ান ইকুয়ালস টু জিরো, এক্স ইকুয়ালস টু ওয়ান। এই ওয়ানটা এখানে বসালে কত হয়? 4 ডিভাইডেড বাই মাইনাস ওয়ান মাইনাস টু, ক্যালকুলেট করলে 4 ডিভাইডেড বাই টু ইকুয়ালস টু 2। শেষ এর মান। যদি আমি বি এর মান বের করি তাহলে কি হবে? প্রথমে বি এর হর কি দেখবো সেটা বাদ দিয়ে দাও। তো বি এর হর বাদ দিলে আর কি থাকে? এক্স প্লাস থ্রি, আর এখান থাকে এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস থ্রি। তো আমরা কাকে বাদ দিছি? এক্স মাইনাস টুকে বাদ দিছি। তো এক্স মাইনাস টুকে যদি বাদ দিই, যাকে বাদ দিব তাকে জিরো ধরবো। এক্স মাইনাস টু ইকুয়ালস টু জিরো, তাহলে এক্স ইকুয়ালস টু কত? 2। এবার এখানে এক্সের ভ্যালু 2 বসাই দাও। 2 প্লাস 3 সমান 5 ডিভাইড বাই 2 মাইনাস 1 সমান 1 ইন্টু 2 মাইনাস 3 সমান মাইনাস 1 ইকুয়ালস টু মাইনাস 5। আর সিটা তোমরা বাসাই করবে, তোমরা নিজেরাই বের করে নিবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই এমসিকিউটা খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষা আসে। এরকম একটা উদ্দীপক দেওয়া থাকবে, সেখান থেকে তোমাকে অজানা রাশিগুলোর মান বের করতে হবে। এটাও খুবই আসে এবং যারা পরীক্ষা হয়েছে তারাও তোমরা দেখছো তোমাদের স্কুলের প্রশ্নগুলোতে এই প্রশ্নটা আসছে। কিন্তু এই টাইপের একটা প্রশ্ন হয়, সব সময় হয়, একদম সব সময় হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে তোমাকে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে প্রতিসম রাশি এবং চক্রক্রমিক রাশি। ভাই, প্রতিসম রাশি হতে গেলে তোমার একটা বেসিক মাথায় রাখতে হবে, চিহ্নটা সেম থাকতে হবে। যেমন এ প্লাস বি প্লাস সি, এটা কিন্তু প্রতিসম রাশি ভাই। আবার যদি বলি এ মাইনাস বি প্লাস সি, এটা প্রতিসম রাশি নয়। আবার যদি বলি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস 3abc, এটাও কিন্তু প্রতিসম রাশি। প্রতিসম রাশির সংজ্ঞাটা কি আসলে? একাধিক চলক বিশিষ্ট কোনো বহুপদীর
যে কোনো দুইটি চলককে স্থান বিনিময় করলে স্থান যদি পরিবর্তন করে দিই তাহলে বহুপদীটা যদি অপরিবর্তিত থাকে, অর্থাৎ বীজগাণিতিক রাশিটা যদি কি হয়, অপরিবর্তিত হয়, তাহলে এটাকে প্রতিসম রাশি বলে। এখানে রাশির কথা আসবে, এখানে বহুপদী হবে না। এই কারণে একটা বিষয় দেখো, তুমি একটা জিনিস খেয়াল করলে বুঝবা, পি এক্স, দেখো পি এক্স ওয়াই জেড একাধিক রাশি, এস স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস 2xy মাইনাস 2zx মাইনাস 2zx মাইনাস 2yz। একটু খেয়াল করো, এটা প্রতিসম রাশি আবার চক্রক্রমিক রাশি। কেন? এখানে দেখেন প্রত্যেকটা চিহ্ন এখানে সেম, আবার এখানে প্রত্যেকটা চিহ্ন সেম। যদি এখানে কোনো একটা চিহ্ন প্লাস হইলে আবার এটা প্রতিসম নয়। তো এটা কিভাবে করা হয়? এটা করা হয় এক্সকে ওয়াইয়ের জায়গায় এখানে নিয়ে আসলাম, আবার এক্সকে ওয়াইকে এক্সের জায়গায় এক্সকে ওয়াইয়ের জায়গায় এভাবে লিখলাম। তাহলে আমার এখানে সিকোয়েন্স কি? প্রথম চলকের বর্গ যোগ দ্বিতীয় চলকের বর্গ যোগ তৃতীয় চলকের বর্গ। তো এই সিকোয়েন্সে যদি আমি লিখি ওয়াই স্কোয়ার প্লাস এস স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস 2yx মাইনাস 2xz মাইনাস 2zy, তাহলে সব ঠিক আছে। তো এখন এটা প্রতিসম এবং চক্রক্রমিক। তো প্রতিসম এবং চক্রক্রমিক চেনার জন্য একদম বেসিক্যাল এমসিকিউর জন্য যেটা দরকার সেটা হচ্ছে চিহ্নগুলো সেম হতে হবে। যেমন এটা প্রতিসম, এটা প্রতিসম নয়, এটা প্রতিসম, আবার এটা প্রতিসম নয়, কারণ প্লাস চিহ্ন থাকার কারণে। তোমরা একটা জিনিস মনে রাখবে, একটা জিনিস সবসময় মনে রাখবে, এটা যদি এভাবে থাকে x/y প্লাস y/z প্লাস z/x, এটা কিন্তু প্রতিসম নয় কিন্তু চক্রক্রমিক। এটা প্রতিসম নয় কিন্তু চক্রক্রমিক। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, খুবই কমন একটা এমসিকিউ আসে, নিচের কোনটি প্রতিসম রাশি, নিচের কোনটি চক্রক্রমিক রাশি। আশা করি তোমরা বুঝতে পেরেছো, প্রতিসম আর চক্রক্রমিক। এই জন্য এখান থেকে একটা স্লোগানও তোমরা বলতে পারো, একদম কমন বহুপদী এমসিকিউর জন্য, বহুপদী সমাপ্ত সূচক যে এমসিকিউগুলো হয় এটার জন্য, সকল প্রতিসম রাশি চক্রক্রমিক হলেও সকল চক্রক্রমিক প্রতিসম নয়। এটার উদাহরণ হচ্ছে এটা প্রতিসম নয় কিন্তু চক্রক্রমিক, এটা প্রতিসম নয় কিন্তু চক্রক্রমিক। এজন্য বলতে পারি সকল প্রতিসম চক্রক্রমিক কিন্তু সকল চক্রক্রমিক প্রতিসম নয়। ওকে, তাহলে আমরা এই এমসিকিউটাও ভালো করে বুঝতে পারছি, প্রতিসম রাশি এবং চক্রক্রমিক রাশি। এবার আমরা যেটা নিয়ে আলোচনা করব, খুবই ইম্পর্টেন্ট কিছু এমসিকিউ উৎপাদক থেকে, যেমন যেটা সবচেয়ে বেশি আসে, এই ফর্মুলাটা একটু খেয়াল রাখবা। a প্লাস বি প্লাস সি ইকুয়ালস টু 0 হলে a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ইকুয়ালস টু 3abc হয়। 3abc হয়, একদম অবভিয়াসলি সবসময় আসে। তো এটা কীভাবে সলভ করা হবে? দেখো, এটা যদি হয় তাহলে আমার এই উৎপাদকটা কীরকম হবে? দেখো, a মাইনাস বি হোল কিউব প্লাস বি মাইনাস সি হোল কিউব প্লাস সি মাইনাস এ হোল কিউব এর উৎপাদকের বিশ্লেষণ কি? উৎপাদক কি? একটু খেয়াল করো, এটার উৎপাদক কি? একদম ইজি, তুমি একটু খেয়াল করো তো। এটাকে যদি তুমি পি ধরো, পি ইকুয়ালস টু এ মাইনাস বি, আর এটাকে যদি তুমি কি ধরো, কিউ ধরো, কিউ ইকুয়ালস টু বি মাইনাস সি, এটাকে যদি তুমি আর ধরো, আর ইকুয়ালস টু সি মাইনাস এ, তাহলে একটু খেয়াল করো তো, পি প্লাস কিউ প্লাস আর ইকুয়ালস টু কী হবে? এ মাইনাস বি প্লাস বি মাইনাস সি প্লাস সি মাইনাস এ হয়। তো এগুলো যদি আমরা কাটাকাটি করি তাহলে 0 পাবো। তাহলে এখন পি কিউব প্লাস কিউ কিউব প্লাস আর কিউব, এটার উৎপাদক কী হবে? 3p কিউ আর, অর্থাৎ 3 ইন্টু এ মাইনাস বি বি মাইনাস সি সি মাইনাস এ। অর্থাৎ তোমরা এটা মুখস্থ রেখে দিতে পারো, এটা খুবই ইম্পর্টেন্ট এমসিকিউ, পরীক্ষায় হুবহু আসে। যদি তোমাকে বলা হয় পি মাইনাস কিউ হোল কিউব প্লাস কিউ মাইনাস আর হোল কিউব প্লাস আর মাইনাস পি হোল কিউবের উৎপাদক কি? উৎপাদক কি? তাহলে তোমরা কি লিখবে? তোমরা লিখবে 3 ইন্টু পি মাইনাস কিউ কিউ মাইনাস আর এবং আর মাইনাস পি, এটাই হচ্ছে তার উৎপাদক। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বুঝতে পেরেছো আমরা কি বিষয় নিয়ে আলোচনা করছি। হ্যাঁ, আমরা অনেকগুলো এমসিকিউ আলোচনা করছি। আসলে এখান থেকে তোমার পরীক্ষায় 2-3টা এমসিকিউ আসবে, এর বেশি এমসিকিউ আসবে না। তার ভিতরে আমি যেগুলো নিয়ে আলোচনা করছি এগুলো আসবে, এগুলোর ভিতরে অনেকগুলো আবার তোমাকে তোমার বই থেকে
প্র্যাকটিস করে নিতে হবে। হ্যাঁ, তোমরা এমসিকিউর জন্য বেসিক্যালি তোমাদের মেইন বইটাকে বেশি করে ফোকাসিং করবে এবং মেইন বইটাকে বেশি করে পড়বে, কেমন? অর্থাৎ এখানে তোমরা মেইন বইয়ের রিডিংগুলো ভালো করে পড়বে। মেইন বইয়ের রিডিংগুলো, ওখানে ছোট ছোট যেই কাজ আছে কাজগুলো তুমি করবে। এখানে কয়টা চলক, কয়টা মাত্রা, এই টাইপের অনেকগুলো এমসিকিউ হয়, ঠিক আছে? যেমন তোমাকে নর্মাল একটা প্রশ্ন দিয়ে দিল এরকম, একটু খেয়াল করো, নর্মাল, একদম নর্মাল প্রশ্ন। সেটা হচ্ছে একটা বহুপদী দিল 2x² প্লাস 4x প্লাস 3। হ্যাঁ, এটা পদ কয়টা, এখানে কয়টা চলক ইউজ করা হয়েছে? তাহলে তোমাকে বলতে হবে এটা পদ 3টা, একটা চলক ইউজ করা হয়েছে, মাত্রা কত 2। আবার যদি সেটা এরকম হয় m² n² r², এখানে চলক কয়টা ইউজ করা হয়েছে? এখানে পদ একটা কিন্তু চলক 3টা, মাত্রা কত 6। কারণ মাত্রাটা হিসেব করা হয় গুণের ক্ষেত্রে পাওয়ারগুলো যোগ করে। যেমন এ বি, এটাতে মাত্রা কত 2, কেন? এর মাত্রা 1, 2 বি এর মাত্রা 1, অর্থাৎ 1 1 যোগ করলে কত হয় 2। অর্থাৎ এই জন্য এটার একটা কমন সূত্রও আছে, পি অফ এক্স একটা বহুপদী, কিউ অফ এক্স একটা বহুপদী। তোমাকে যদি বলা হয় পি অফ এক্স ইন্টু কিউ অফ এক্সের মাত্রা কত, মাত্রা কত, তাহলে তুমি আনসার কি? পি অফ এক্সের মাত্রা এবং কিউ অফ এক্সের মাত্রার যোগফল। ধরো কিউ অফ এক্স এরকম আছে, একটু খেয়াল করো। ধরো পি অফ এক্স ইকুয়ালস টু আছে 3s² প্লাস 4x প্লাস 3। আরেকটা আছে কিউ অফ এক্স, এটার মাত্রা হচ্ছে 5s³ প্লাস 4s² প্লাস 10x প্লাস 4। এখন তোমাকে বলা হলো পি অফ এক্স ইন্টু কিউ অফ এক্সের মাত্রা কত, এর মাত্রা কত, মাত্রা কত। এখন খেয়াল করো, তাহলে দুইটা বহুপদীর গুণফল, দুইটা বহুপদীর গুণফলের ক্ষেত্রে মাত্রাটা কি বলছি ভাই? দুইটা বহুপদীর গুণফলের ক্ষেত্রে মাত্রাটা হচ্ছে তাদের মাত্রার যোগফল। তাহলে পি অফ এক্সের মাত্রা কত 2, কিউ অফ এক্সের মাত্রা কত 3, 2 + 3 = 5। আবার যদি বলি কিউ অফ এক্স ডিভাইডেড বাই পি অফ এক্সের মাত্রা কত, মাত্রা কত। এই ক্ষেত্রে আপনার প্রশ্নটা হচ্ছে গুণের ক্ষেত্রে পাওয়ার যোগ হয় আর ভাগের ক্ষেত্রে পাওয়ার বিয়োগ হয়। তো কিউ অফ এক্সের মাত্রা কত ভাই? 3, পি অফ এক্সের মাত্রা কত 2, অর্থাৎ আনসার 1। এই টাইপের এমসিকিউ পরীক্ষাতে আসে। হ্যাঁ, আমি আজকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করছি, এমসিকিউগুলো নিয়ে আলোচনা করছি, খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এগুলো তোমরা যদি তোমাদের বইগুলো প্র্যাকটিস করো, তোমরা আরও ভালো করে আয়ত্ত করতে পারবা। তবে আমি বেসিক্যালি যতগুলো আনসার কোয়েশ্চন আজকে আলোচনা করছি এগুলোই বেশিরভাগ আসে। কি কি আসে আরেকবার একটু রিভাইজ করে দিই। প্রথমত আসে বহুপদী কোনটা, বহুপদী কোনটা নয়। হ্যাঁ, আরেকটা প্রশ্ন আসে, সেটা হচ্ছে শূন্য বহুপদী কি। তুমি একটু খেয়াল করো, শূন্য বহুপদী হচ্ছে শূন্য। আর শূন্য মাত্রার বহুপদী কি? শূন্য মাত্রার বহুপদী হচ্ছে অল কনস্ট্যান্ট। অল কনস্ট্যান্ট বলতে কি বোঝা? 5 এটা বহুপদী, শূন্য মাত্রার বহুপদী। 7 এটা শূন্য মাত্রার বহুপদী। 10 শূন্য মাত্রার বহুপদী। 12 শূন্য মাত্রার বহুপদী। এ শূন্য মাত্রার বহুপদী, কারণ a × x⁴, এখানে মাত্রা কত? শূন্য। আবার শূন্য কি বহুপদী? ইয়েস, শূন্য বহুপদী। শূন্য কি? শূন্য বহুপদী। কি বহুপদী? শূন্য বহুপদী। কিন্তু এখানে শূন্য বহুপদী নিচের কোনটি, এই টাইপের প্রশ্ন কখনো দেখি নাই, আসলে আসার সম্ভাবনাও নাই। কিন্তু একটা কমন প্রশ্ন আসে, শূন্য বহুপদীর মাত্রা কি? তোমাদের বইয়ে স্পষ্ট লেখা আছে শূন্য বহুপদীর মাত্রা অসংজ্ঞায়িত। কেন? শূন্য বহুপদী কি? শূন্য। আমরা কখনো জানি শূন্যের মাত্রা হয় না, অসংজ্ঞায়িত। তাহলে শূন্য বহুপদীর মাত্রা কি? অসংজ্ঞায়িত। শূন্য বহুপদীর মাত্রা কি? অসংজ্ঞায়িত। শূন্য বহুপদী কি? শূন্য। আর শূন্য মাত্রার বহুপদী কি? অল কনস্ট্যান্ট। আর সমমাত্রার বহুপদী কি? প্রত্যেকটা পদের মাত্রা সমান, প্রত্যেকটা পদের মাত্রা সমান। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে এরপরে তোমার যে প্রশ্নটা আসে বাকশেষ থেকে উৎপাদক। হ্যাঁ, এখানে একটা বাকশেষ উপপাদ্য আছে আর একটা উৎপাদক উপপাদ্য আছে। এরপর প্রতিসম রাশি, চক্রক্রমিক রাশি। এরপরে আমরা যে কাজটা করছি ভগ্নাংশ, প্রকৃত ভগ্নাংশ, অপকৃত ভগ্নাংশ, আবার অপকৃত থেকে প্রকৃত ভগ্নাংশ করা, এরপর আংশিক ভগ্নাংশর। হ্যাঁ, এরপর উৎপাদক বিশ্লেষণ। এই টোটাল যে বেসিকগুলো নিয়ে আলোচনা করছি এবং যে এমসিকিউগুলো নিয়ে আলোচনা করছি, এগুলো যদি তোমরা ভালো করে শিখো, আশা করি তোমরা চ্যাপ্টার 2 থেকে, আমি 100% বলবো না, 80% আনসার করে আসতে পারবে।
100% করার জন্য তোমাদের এর বাইরেও অধিক প্র্যাকটিস করতে হবে, বই পড়তে হবে। হ্যাঁ, আমরা তোমাদের জন্য আরও কিছু ক্লাস রাখবো। হ্যাঁ, সেই ক্লাসগুলো করতে হবে এবং উৎপাদক বিশ্লেষণগুলো করতে হবে। তখন আমরা ধরে ধরে কিছু এমসিকিউ সলভ করব, তাহলে আমরা 100% চ্যাপ্টার 2 থেকে এমসিকিউ সলভ করতে পারবো। প্রিয় দাখিল ও এসএসসির শিক্ষার্থীরা, তোমরা তোমাদের সর্বোচ্চ শক্তি দিয়ে, তোমরা তোমাদের সর্বোচ্চ এনার্জি দিয়ে আমাদের ক্লাসগুলো করো। আশা করি তোমরা ভালোই কিছু করতে পারবা। আমরা এভাবে আমাদের 2 থেকে 3টে চ্যাপ্টার ফ্রিতে, সম্পূর্ণ ফ্রিতে আমরা আমাদের অনলাইনগুলোতে করে দিব। এবং তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তোমরা আমাদের কমেন্ট সেকশনে জানিয়ে দিবে, এবং আমরা তোমাদের এই কমেন্ট সেকশনের উপর ভিত্তি করে, তোমাদের আগ্রহের উপর ডিপেন্ড করে আমরা একদম লাইভে ক্লাস নিব। তোমরা লাইভে কমেন্ট করবে, আমি কমেন্ট দেখে দেখে আনসার করব। এভাবে ক্লাস করার জন্য তোমরা তোমাদের সর্বোচ্চ এনার্জিগুলো দিয়ে আমাদের ক্লাসগুলোকে শেয়ার করবে এবং মেনশন করবে, তোমাদের সাথে থাকতে পারি মতো। সবাই ভালো থাকো এবং সবাই মিনার একাডেমিকে তোমাদের ফ্রেন্ডদের মাঝে পৌঁছিয়ে দাও, এই আশাবাদ রেখে আমি আমার ক্লাস এখানে শেষ করছি। তোমরা ভালোভাবেই শেষ করো এবং ভালো জীবনের জন্য পড়ালেখা যেমন দরকার, হ্যাঁ, ভালো মানুষ হওয়ার জন্য পড়ালেখা দরকার, এবং ভালো মানুষ হতে পারলেই পৃথিবীটাকে সুন্দর করতে পারবে, এই আশা রেখে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম।